বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। কোনোদিন যদি আমায় কাপড় স্পর্শ এগুলো শব্দ বলিস, তোর কপালে দুঃখ বয়ে আনবে তুই। বলে দিলাম যে সর দেখেন থেকে। হাঁপাতে লাগলো এবার। তনু আর কথা বাড়ালো না, ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লো। চোখে এখন পানি টলমল করছে। একটা মানুষ এতটা হিংস্র পশু কি করে হতে পারে? তবে একটু আগেই তো ওহির সাথে তার হিংস্রতা ছিল না, তাহলে কি শুধু আমার ওপর তার হিংস্র পশুত্ব রূপ ফুটে ওঠে? আরাফ প্রচন্ড রাগী কণ্ঠে বলল, কাল সকাল 9টাতে রেডি হবি তুই, ঠিক 9টা। মনে থাকে যেন, 1 সেকেন্ড যেন দেরি না হয়। কোথায় নিয়ে যাবেন আমায়? ডিভোর্স দিতে। তনু আর কিছু বলল না, চোখ বন্ধ করে ঘুমের চেষ্টা করলো কিছু সময়। তবে বারবার আরাফের বলা কথাটা কানে ভাসতে লাগলো। আরাফের বলা কথাটা, কাল সকাল 9টাতে রেডি হবি তুই, ঠিক 9টা। মনে থাকে যেন, তোকে ডিভোর্স দেব। এগুলো ভাবতেই চোখের কোণে সেই চিরচেনা অশ্রু গড়িয়ে পড়লো। তারপর অনেক কিছু মনে হতেই নিঃশ্বাস ভারী হয়ে উঠল। একটু পর ছোট্ট শিশুর মতো ঘুমের অতলে ডুবে গেল তনু। ভোরের আজানে আজ তনু ওঠেনি, রাতে অনেক সময় জেগেছিল, তাই হয়তো ঠিক পায়নি মিষ্টি রৌদ্রময় আলো জানালা ভেদ করে চোখে পড়তেই ঘুম ভাঙল। কয়েকদিনের আবহাওয়া কুয়াশা আচ্ছন্ন থাকলেও আজ অনেকটা রৌদ্রের আলোক রশ্মি দেখা দিচ্ছে পৃথিবীতে। মিষ্টি রৌদ্র যেন সকালের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে, আর পাখির মিষ্টি কলরবে যেন মনকে মুখরিত করে তুলছে। এক মুহূর্তেই সকালে উঠেই সবকিছু গুছিয়ে নেয়, তারপর ফ্রেশ হয়ে নিচে কিচেনে যায়। আজ বাড়িতে অনেক রকম রান্না করবে বলে ঠিক করেছে তনু। সকল কাজ শেষ করে রান্না বসিয়ে দেয় আপন মনে। রান্নাবান্না শেষ করে তারপর সকলকে সকালের নাস্তা পরিবেশন করে তনু। তবে আজ আরাফ খাবারের টেবিলে আসেনি, তাই তনু খাবার নিয়ে আরাফের রুমে প্রবেশ করে। খাবারটা টেবিলে রাখতেই আরাফ প্রচণ্ড রাগান্বিত কণ্ঠ কানে ভেসে আসে। তোকে কে খাবার আনতে বলেছে বলতো? আপনার আম্মু চাচি আম্মা তো বলছিল আপনাকে খাবার দিতে। তুই আনবি না? কেন এনেছে সেগুলো? আমার খাবার তোকে কে স্পর্শ করতে বলেছে? এতটা তার ছেলের কথা বোধগম্য নয় তনুর কাছে, তবে স্বাভাবিকভাবেই নিল কথাগুলো। আমার খাবার ধরবি না, কখনোই না। তোর হাতের খাবার আমার কাছে বিষের মতো লাগে। যাস আমরা থেকে। আর হ্যাঁ, রেডি হয়ে আয় দ্রুত। তনুর যেন কথাগুলো শুনতে বিরক্ত লাগছে এবার। নিজের হাতের রান্না আবার নিজেই ধরতে পারবে, এটা আবার কেমন কথা ওনার? এসব কি বলছে এই লোকটা? লোকটা নিজেকে ভাবে কি? তাছাড়া এই বদমেজাজি লোকটার খাবার আনার ইচ্ছেও তনুর নেই। নেহাত স্বামী বিধায় তার কেয়ার করা লাগছে। তাছাড়া এমন স্বভাবের কথা শুনলে কোনো মেয়েই কেয়ার দেখাবে না। কিরে, কানে কথা গেছে নাকি আবার রিপিট করব? আমার লাইফটা হেল করে তোর শান্তি হয়নি এখনো? রেডি হয়ে আয় দ্রুত। কি? কোথায় যাবেন আমাকে নিয়ে? ঘুরতে যাব না, নিশ্চিত তোকে ডিভোর্স দিতে যাব। তুই রেডি হবি কিনা? তনু দেখলো রাগে তার চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে, মুখে গাল ফোলা রাগ। খাবেন না আপনি? আরব এবার এক বাক্যে বলল। না, খাবো না। তনু আর কিছু বলল না, চুলগুলো খোপা করে একটু হালকা ঠোঁটে লিপস্টিক এঁকে নিল। তারপর রেডি হয়ে একটা জাম কালারের 3 পিস পরে আসলো, আর ওপরে একটা কালো বোরখা পরল তনু। চল দ্রুত। তাই বলে বেরিয়ে পড়ল। আরবকে আর তনুকে এমন হন্তদন্ত হয়ে নামতে দেখে অস্বস্তি হলো সালেহার। দ্রুত আরবকে জিজ্ঞাসা করলো, সালেহা বেগম? কোথায় যাচ্ছিস আরাফ? জাহান্নামে যাব। যাবে তোমরা? গেলে আসো। তবে কি এদের মধ্যে সব ঠিক হয়ে গেল? আবার জাহান্নামে বলছে ছেলে? সালেহা আবারও জিজ্ঞাসা করলো। কোথায় যাবি বাবা, বল আমায়। তাছাড়া এই অশুভ মেয়ে নিয়ে যাবি কেন তুই? মা, একটা কাজ আছে, তাই নিচ্ছে ওকে। তাই বলে গট গট করে বেরিয়ে গেল। এভাবে বেরোতে দেখে সালেহা বেগম বিচলিত হলো। ড্রাইভ করছে আরাফ রাস্তাতে, আর চুপচাপ করে পাশে বসে আছে তনু। সে জানে না কোনো অজানায় নিয়ে যাচ্ছে তনুকে। বেশ কিছু সময় ড্রাইভ করে কোর্টের সামনে এলো। তাহলে সত্যি কি সে আমায় ডিভোর্স দিতে এখানে এনেছে?
এমন প্রশ্ন করে খাচ্ছে তনুর ছোট্ট হৃদয় মাঝ বরাবর। আর হার্টবিট এতটাই ফাস্ট যেন একটু পরেই হার্ট অ্যাটাক হয়ে যাবে তনুর। চুপচাপ বসে আছে, চোখে নোনা জল যেন গড়িয়ে পড়ার উপক্রম। কোর্টের ভেতর বসে আছে আনমনা হয়ে তনু। তার একটু দূরে উকিলের সাথে কথা বলছে আরাফ। আরাফ এসে বসলো তনুর পাশে। এখনো প্রাক্তন হয়নি, তবে এবার হবে, হয়তো হবে। এক ধ্যানে তাকে দেখছে তনু, কিন্তু পাশে বসা পাষাণ্ড মানুষটার হৃদয় একটু নরম হলো না। হঠাৎ উকিলের কথা শুনে তার ঘোর ভাঙল। মিস্টার আরাব, আর একবার ভেবে দেখো বিষয়টা এখানেই ক্লিয়ার করা যায় কিনা। আরাফ শব্দ করে শ্বাস ফেলল, গমগমে গম্ভীর কণ্ঠেই বলল, আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাই এনিমোর, আই ওয়ান্ট এ ডিভোর্স। ডিভোর্স শব্দটা যেন তনুর বুকে তীরের মতো বিঁধল। একরাশ কষ্ট হয়ে, কি কঠিন শব্দ ছিল, এতটা কঠিন কি করে বলল আরাফ? এতটা সহজে বিচ্ছেদ হয়ে যায় একটা সম্পর্কের। তনু দীর্ঘশ্বাস ফেলল। সম্পর্কটা তো শুরু থেকেই দুর্বল ছিল, নতুন করে আর কি আছে বেঁচে? উকিল ডিভোর্স পেপার এগিয়ে দিল। আরাফ ডিভোর্স পেপারে সাইন করবে, এমন সময় উকিল থামিয়ে দিল। আপনাদের বিয়ে তো 1 মাসও হয়নি, এরই মধ্যে ডিভোর্স তো কখনোই সম্ভব নয় মিস্টার আরাব। এ তো অল্প সময় বিয়ে করে ডিভোর্স নেওয়া যায় না। আরাফ শব্দ করে কয়েকবার বড় বড় করে শ্বাস ফেলল, গমগমে গলায় বলল, আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাই এনিমোর, আই ওয়ান্ট এ ডিভোর্স। এটা সম্ভব নয়। আগে 6 মাস সংসার করুন, তারপর ডিভোর্সের কথা ভাববেন। তনু তখন বেশ আনমনা হয়ে আছে, চোখ দুটো ছলছল করছে, পানি গড়িয়ে পড়ার অপেক্ষা মাত্র। দাঁতে দাঁত চেপেই বলল, এক অনিশ্চিত ভবিষ্যৎ থেকে দুজন মানুষ আলাদা হয়ে গেলেই বরং ভালো। আমাদের ডিভোর্স করিয়ে দিন উকিল সাহেব। আপনাদের নিয়মিত কোর্ট চলবে না, সকল কিছু নিয়ম নীতি রয়েছে। বিয়ের 1 মাস না হলে কখনোই ডিভোর্স হবে না। তাছাড়া এটা সম্ভব নয়। আগে 6 মাস সংসার করুন, তারপর ডিভোর্সের কথা ভাববেন। আরাফ বেশ কিছুটা রেগে গেল। আমরা দুজনে আলাদা হতে যাচ্ছে, তাহলে আপনাদের সমস্যা কোথায় বুঝি না। উকিল এবার ভ্রু কুচকাই, এমন লাগামহীন কথাবার্তায় যেন বেশ বিরক্তির ছাপ স্পষ্ট। বের হন আপনারা, বলছি না আপনাদের সব কিছুর নিয়ম আছে। আগে 6 মাস হোক, তারপর আসবেন দুজন। এমনভাবে বলে অপমান স্বরে বের করে দিল তনু আর আরাফকে। আরাফ বেশ রাগান্বিত কণ্ঠ নিয়েই বলল, বারের কোর্ট, বারের আইনজীবী সব বসে আছে যত সব। তনুর এবার হৃদয়ের গহীনে কিছুটা স্বস্তি অনুভূত হচ্ছে। সে তো ডিভোর্স চায় না, একটা সুন্দর মধুময় সংসার সেও চায়। সে চায় একটা সাজানো গোছানো সুন্দর সংসার, যেখানে থাকবে না কোনো কোলাহল, থাকবে না কোনো শব্দ, থাকবে শুধু ছোট্ট দুটো প্রাণের গভীর চাওয়া আর আত্মবিশ্বাসের মর্যাদায় ভরা একটা ছোট্ট সংসার। তবে কি তনুর কপালে জুটবে না একটা মধুময় ছোট্ট সংসার? এটাই ভেবে তনুর চোখ জোড়া পানি টলমল করতে লাগলো। তনু আর আরাফের জীবনটা এইভাবেই কাটবে, নাকি তাদের একটা ছোট্ট সংসার হবে? ভাবতেই তনু দীর্ঘ নিঃশ্বাস ফেলল কয়েকবার। এই ছোট্ট জীবনে কত শত স্বপ্ন থাকে, কত শত স্মৃতি জুড়ে থাকে। কারো কারো জীবন বিলাসবহুল, আবার কারোর জীবন কষ্টে ভরা। তবুও তো বাঁচতে হয় কারো না কারো জীবনে কষ্টরেখা আঁকড়ে ধরে। তবে কি তনু শুধু বড় আব্বুর জন্য বেঁচে আছে? এই চাচাটা না থাকলে হয়তো সে আজ পথে পথে ঘুরত। সকল শখ আর আহ্লাদ কে বা দেখতো ছোট্ট তনুর। আরব যে তার কল্পনার পুরুষ, যে কল্পনার জগৎ আঁকা অবয়ব দৃশ্যটি যে এভাবে মানব রূপে পৃথিবীতে থাকবে, তা কল্পনার বাইরে ছিল হয়তো তনুর। আরবকে না দেখে আঁকা পুরুষটার বাস্তব অবয়ব কেন সামনে আসলো এভাবে? তনুর আঁকা দৃশ্য অবধি হয়তো ঠিক ছিল, তবে কেন সামনে এসে আজ এমন পরিস্থিতিতে ফেলছে তনুকে? চোখের কোণে পানিগুলো টলমল করছে, হয়তো ঝরে পড়ার অপেক্ষা। আরাফের গম্ভীর কণ্ঠস্বর তনুর আচমকা আনমনা ভাব কাটল মুহূর্তের মধ্যে। বাসে যেতে হবে, এভাবে খাম্বার মতো আমার সামনে দাঁড়িয়ে না থেকে চল। এমনভাবে বলে অপমান করে বের করে দিল কোর্ট থেকে সারাটা। আরাফ বেশ রাগান্বিত কণ্ঠ নিয়ে বলল কথাগুলো। আপনার মনের আশা বুঝি পূরণ হলো না আরাব ভাই? মনের আশা বুঝি পূরণ হলো না, তাতে কি তোর সমস্যা হচ্ছে? বালের কোর্ট, বালার আইনজীবী সব বসে আছে, দেখলি তো সব কিছু। তারপরে এমন কথা বলিস না,
আমার প্রচণ্ড রাগ হচ্ছে। তাই বলে কয়েকবার গাড়িতে লাথি মারলো আরাফ। তনুকে মুক্ত করতে পারলে হয়তো আজ তার শান্তি হতো, কিন্তু পরিস্থিতি হয়তো পরিবর্তন হবে, ভাগ্যে লেখা ছিল। কথায় আছে না, ভাগ্যের লিখন যায় না খণ্ডানো। একটা অনিশ্চিত জীবন নিয়ে আমিও আর বেশি ভাবি না আরাব ভাইয়া। আরাফ বলল এবার। কোর্ট থেকে বললে তোকে আরও 6টা মাস সহ্য করা লাগবে। উফ, অসহ্য। ঠিক আছে, সহ্য করে নেব 6টা মাস। তারপর থেকে তোকে মুক্ত করে আমিও শান্তি পাবো। মনে রাখিস, আজ তোকে ডিভোর্স করতে পারিনি তো কি হয়েছে? 6 মাস পর থেকে ডিভোর্স করতে আর কোনো বাধা থাকবে না। 6 মাস তোকে সহ্য করতে হবে ভেবেই গা ঘিনঘিন করছে আমার। 6টা মাসই তো সহ্য করে নিন। কথাটা যেন নরম কোমল কণ্ঠদয় উচ্চারণ করলো তনু। 6 মাস পর আমাকে ডিভোর্স করতে আর কোনো বাধা থাকবে না আপনার। তখন হয়তো ওহি আপুকে বিয়ে করতে পারবেন আপনি, আর আপনার একটা সংসার হবে, তাই না? ওর নাম তোর মুখে শুনতে চাইছি না আপাতত। তোর মুখে ওই নামটি বেশ আপত্তিকর মনে হচ্ছে আমার কাছে। কথাটা অতি জোরালো কণ্ঠেই বলল। আরাফ চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ওকে আরাব ভাইয়া, বলবো না। তাই বলে মুখটা নিচু করেই বলল। আমাকে বাড়িতে নিয়ে চলুন। আরাফ গাড়ির ডোর ওপেন করলো, নিজে বসে তনুকেও বসতে বলল। আবার এক নীরবতা, নিস্তব্ধতা গাড়ি জুড়ে আছে। কেউ কারোর সাথে কথা বলছে না, যেন কোনো এক অচেনা মানবিক, ঠিক যেন অচেনা পথের পথিক দুজন। এভাবে গাড়ি চালাচ্ছে আরাফ, আর পাশে জানালা দিয়ে আপন মনে প্রাকৃতিক পরিবেশ দেখছে তনু। হঠাৎ গাড়ি থামাতে বলল তনু। আরাব ভাইয়া, আরাব ভাইয়া, গাড়িটা থামান, থামান প্লিজ। কেন, আবার কি হচ্ছে তোর? চুপ করে বসে থাকতে সমস্যা হয় তোর? আরাব ভাইয়া, ফুসকা, এই দেখো ফুসকা। এমন প্রশ্নে বেশ অবাক হলো আরাফ। হে মেয়েটাকে আমি ডিভোর্স দিতে নিয়ে এসছে, আর ও নাকি ফুচকা খাবে। শখ দেখলে আর বাঁচা যায় না। যত সব নাটক। এমন ভাবনায় বেশ খানিকটা সময় কেটে গেল আরাফের। বিরক্ত হয়ে আছে মনে হয়। আরাব ভাইয়া, কি হলো? আমায় ওখানে একটু নিয়ে চলো, দোকানের পাশে। আসলে তো একটা খ্যাত। এ রাস্তার পাশে ফুচকাওয়ালা থেকে ফুচকা খাবে? ওই যে ঝালমুড়িওয়ালা পাশে যে মামা বসে, ওই দোকানে ফুচকা অনেক টেস্ট। তুমি ট্রাই করতে পারো, বিশ্বাস করো, ভালো লাগবে। আরাফ কিছুটা হতভম্ব হলো। এমনি বলে কি, সাথে কি ওকে খ্যাত বলি আমি? আমার ট্রাই করার কোনো দরকার নেই। তাছাড়া তুই যেমন, তোর টেস্টও তেমন। ওকে, খাবো না। মনটা ভার করেই করলো তনু। গাড়ি টানো তুমি। বেশ মন ভার করে আছে তনু, তাই দেখে মায়া কাজ করলো আরাফের। আজ প্রথমবারের মতো তনুর প্রতি মায়া কাজ করলো। ওর মায়াবী চোখ দুটো গভীরভাবে ফুচকার দোকানের দিকে তাকানো। আরাফ গাড়ি থামিয়ে ডোর ওপেন করলো। যা তুই, আমি গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তনু নামলো, রাস্তা বেয়ে ফুচকার দোকানে এলো। মামা, আমায় বেশ ঝাল ঝাল করে 1 প্লেট ফুচকা দিবেন। অনেক বেশি ঝাল দিবেন, ওকে? মিষ্টি হাসি দিয়ে বলল। তনু বরাবরই এখান থেকে ফুচকা খাই, তাই ফুচকাওয়ালা মামাও তনুকে চিনে বেশ ভালো করেই। আপা, ঝাল বেশি দেব? অহন ঝাল দেব নি আপা। ঝাল বেশি দিয়েন মামা, একটু ঝাল কড়া করে দিয়েন। হাসি টেনে কথাটা বলল তনু। আপা, আপনার দলবল সঙ্গীরা কই? অন্য আপা করে দেখছি না যে আজকে। ফুচকাওয়ালা মামা, আমাদের কলেজ এখন অফ তো, তাই ওদেরকে কলেজ খুললে দেখতে পারবেন। তনু ঝাল ঝাল ফুচকা কয়েকটা মুখে দিতেই ঝালে বেশ জিহ্বাটা জ্বালা করছে এখন। ঝালে বেশ পুরোটা মুখ লাল আভা ধারণ করেছে। মামা, আরো টক দেন। আপা নেন, যতটা লাগে। বেশি ঝাল হইয়া গেছে নি আপা। আরফ খান দূর থেকে এগুলো দেখছে আর বিড়বিড় করছে। রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। হে বেয়াদকটার পছন্দ দেখলে রাগ হয় অনেক। কিলছে কেমন করে, অসভ্য মেয়ে। এত কিছু রেখে কিনা রাস্তায় ফুচকা খাচ্ছে। ও মাই গড। তনুর খাওয়া শেষ হলে পার্স থেকে টাকা বের করতেই যাবে, এমন সময় হঠাৎ মনে হলো বাসায় তো ব্যাগটা ফেলে এসেছে। যেভাবে আরাফ ভাই হতদন্ত হয়ে আজ নিয়ে এলো, তাতে করে ব্যাগের কথা ভুলেই গেছে। কি করবে তনু এখন? আরাফ ভাইয়ের কাছে টাকার কথা বললে যদি রাগ করে, আর কেনই বা টাকা চাইবে আরাফ ভাইয়ের কাছে? তার তো কোনো অধিকার নেই কোনো কিছু চাওয়ার আর পাওয়ার। তবুও এবার সংশয়ে পড়ে গেল, কি করবে বুঝে উঠতে পারছে না। আর 1 প্লেট দিব নাকি গো আপা? না না, আর লাগবে না। তাই বলে রাস্তা পার হলো তনু। আরাফের কাছে আসতেই তনু বলে উঠল। আরাব ভাই, আরাব ভাই। আরাফ বলল। শেষ হয়েছে তোর নাটক?
তোর হলে তাহলে গাড়িতে ওঠ। বাসায় যাই নাকি তোর গাড়িতে ওঠার জন্য ইনভিটেশন করা লাগবে? কিছুটা অস্বস্তি নিয়েই বলল। আরাব ভাইয়া, আমি তো ব্যাগ আনিনি। ফুচকার টাকাটা যদি দিতে, ধার দাও, বাসায় গিয়ে না হয় নিও। আরাফ খান 500 টাকার একটা নোট বের করে দিল। শোন তনু, আরাফ কখনো কাউকে ধার দেয় না, বুঝলি? আর তোকে তো মোটেও না। যা, দিয়ে আয়। ফুচকার প্লেট 70 টাকা, তুমি 100 টাকা দাও। নেই আমার কাছে। তনু 500 টাকার নোটটা নিয়ে ফুচকাওয়ালাকে দিল। 430 টাকা ফেরত পেল। তনিমা আপা, ওই ছেলেটা কিরা? খুব সুন্দর তো। তনু কিছু বলল না। কি পরিচয় দেবে ও স্বামী? যে স্বামী কোনো অধিকার দেয়নি, সকলের কাছে তার পরিচয় দেওয়াটা বোধগম্য নয়। তনুর সংশয় চাদর উপরে ফুচকাওয়ালাকে বলল। ওই লোকটা আমার চাচাতো ভাই। তারপর ফেরত পাওয়া টাকা নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়িতে ওঠা মাত্রই গাড়ি টান দিল আরাফ। বেশ কিছু সময় নীরবতা রইল গাড়ির মধ্যে। এদিকে তনিমার ঝাল বেশি হওয়ায় ফলে ঠোঁটজোড়া লাল হয়ে গেছে বেশ খানিকটা। হঠাৎ রাস্তার পাশে আসতেই গাড়িটা থেমে গেল। এবার প্রচণ্ড রাগ হচ্ছে আরাফের। আরাফ বলল। আজকের দিনটা বোধহয় আমার জন্য আনলাকি। একদম বাজে কাটছে সব কিছু। প্রথমে কোর্ট থেকে ডিভোর্সটা হলো না, তারপর আস্তে হকারদের থেকে ফুচকার জন্য লেট, এখন আবার গাড়িটাও নষ্ট হলো। কেমন তো লাগে। এমন ভেবেই ঘেমে গেল আরাফ। তখন তো তনু গাড়ির মধ্যে বসে আছে। বেশ কিছুটা সময় আরাফ দাঁড়িয়ে রইল। না, কোনো গাড়ি দাঁড়াচ্ছে না। নিজের গাড়ির ডিকিটা খুললো। এইবার দেখলো একটা তার ছিঁড়ে গেছে। এখন বাড়ি ফিরবে কিভাবে? তখনও তনু গাড়ির মধ্যে বসে আছে। এতটা লেট হতে দেখে তনু এবার বের হলো। আরাব ভাইয়া, কি হলো? কি হবে? সকালে তোর মুখটা দেখে উঠেছে না, দিনটা খারাপ যাবে, এটাই স্বাভাবিক। আমি আবার কি করলাম? কিছু না, জাস্ট চুপ থাক। গাড়ি ঠিক না হলে বাসায় যেতে পারবো না। তার ছিঁড়ে আছে, তোর সাথে বের হওয়াটাই ঝামেলা শুরু হয়েছে। তনু বেশ হতভম্ব হলো। গাড়ির তার ছিঁড়তেও আরাব ভাই আমাকে দোষারোপ করছে। এই লোকটা আমাকে ছাড়া অন্য কিছু কি দেখে না নাকি? গাড়ির তার তো আমি ছিঁড়ি নাই, সব কিছুতেই তিনি আমায় আনলাকি ভাবে। অথচ ওহিকে সে কত লাভ করে, আমাকে লাভ না করলেও একটু রেসপেক্ট করতে তো পারে। হাজার হলেও তার বিবাহিতা স্ত্রী আমি। ভুলেই গিয়েছিলাম উনি তো স্ত্রী হিসেবে মানেই না, বরং ডিভোর্স করতে পারলে বাঁচে। হঠাৎ চোখ পড়ল আরাফ পাশে নেই। চারিপাশে গাড়ি হন হন করে যাচ্ছে। একজন মানবহীন রাস্তায় শুধু একা তনু। তাহলে আরাফ ভাই কই গেল? ওনাকে তো আশেপাশে দেখছে না। আরাব ভাই, আরাব ভাই। তনু আরাফকে ডাকলো, কিন্তু না, কোথাও আরাফ নেই। এবার বেশ চিন্তিত হয়ে গেল তনু। আরাফকে কল দিবে, ফোন বের করতেই হাত কাঁপছে। আরাফের নাম্বার তো জানা নেই। এমন তো কখনো পরিস্থিতিতে পড়তে হয়নি যে আরাফ তনুকে নিজের নাম্বার দিয়েছে, বা তনু কখনোই আরাফের থেকে নাম্বার চায়ওনি। তনুর এখন ভীষণ ভয় করছে। আরাফ ভাই গেল কোথায় তাহলে? এই সকল প্রশ্ন যেন তনুর মাথায় ঘুরপাক খাচ্ছে। তনুর এখন ভীষণ ভয় আর টেনশন দুটোই কাজ করছে। তাহলে কি আরাফ ভাই তাকে রেখে চলে গেছে নাকি? দুটো ছেলে রাস্তায় তনুকে একা দেখে এগিয়ে আসলো। একা নাকি মামুনি? যাবে নাকি আমাদের সাথে? বাজে কথা বলবেন না। আপনারা যেমন মেয়ে ভাবছেন আমি এমন মেয়ে নয়। গাড়িতে করে ব্যবসা করো নাকি মামুনি? এত নখরা করো না, টাকা বাড়িয়ে দেব। দ্বিতীয় ছেলে হো হো করে হাসছে। এত বাজে কথা তনুর আর সহ্য করতে পারলো না। দুটো থাপ্পড় বসিয়ে দিল সজোরে প্রথম ছেলেটার গালে। এবার রেগে গিয়ে পাশের ছেলেটা তনুকে পাশের জঙ্গলে টানতে শুরু করলো। তনু হেল্প হেল্প করে চিল্লাতে লাগলো। হঠাৎ আরাফ এসে দুটো ছেলেকে আচ্ছা মতো করে পেটালো। তারপর তনুর কাছে এলো। মুহূর্তেই তনু আরাফকে জড়িয়ে ধরলো। আমায় একা ফেলে কোথায় গিয়েছিলেন আপনি? ওরা আমাকে... এই বলে ভয় আরো জোরে আরাফকে জড়িয়ে ধরলো। কাম ডাউন, কিছু হয়নি। তুই ঠিক আছিস তো? ওরা আর কিছু করেছে? তনু এখনো ট্রমার মধ্যে আছে, ভয়ে কাঁপছে। আরাফ গাড়ি থেকে বোতল বের করলো। পানির বোতলটা তনুকে দিল। আমি তো গাড়ির তার ঠিক করার জন্য গিয়েছিলাম, ভয় পাস না। তনু ভয়ে কিছুটা কুঁকড়ে গেছে। আরাফ বলল। ঠিক আছে, স্বাভাবিক হ। আমি গাড়িতে এটা লাগিয়ে নেই, তুই গাড়িতে গিয়ে বস। তনু ছোট্ট বাচ্চাদের মতো আরাফের কথা মতো গাড়িতে উঠলো। কয়েক ঘন্টা পর গাড়িটা ঠিক
খান মেনশনে এসে থামলো। গাড়ি থেকে নেমে যেতেই আরাফ তনুকে বলে, বাসায় জানে কেউ না জানে তোকে আমি কোর্টে নিয়ে গেছি। যদি জানাস তাহলে তোকে আমি মেরে ফেলবো, বলে দিলাম। মাথায় যেন থাকে কথাটা। বলবি ফুচকা খেতে গিয়েছিলে, ওকে? হ্যাঁ সূচক মাথা নাড়ালো তনু। গাড়িটা থেকে নেমে যেতেই তনু আরাফকে ডাকলো। ভাইয়া তোমার টাকাটা রেখে দে। লাগবে না আমার। আরাফ এবার বিরক্ত নিয়েই বলল, তুই ছুঁয়ে দিয়েছিস, ওটাকে নোংরা হয়ে গেছে। এ আরব খানের আর ওই টাকার প্রয়োজন নেই। এটা শোনা মাত্রই এতটা সময়ের হাসি খুশি মুহূর্তেই যেন উধাও হয়ে গেল তনুর। তনুর স্পর্শে নাকি টাকা নোংরা হয়ে গেছে। অথচ ওই দিন আরাফ ভাই আমার কাছে এসেছিল আর কাপুরুষ বলাতে আমার গলায় কামড় বসিয়েছিল। তাহলে সেই দিন কি আরাফের ঠোঁটগুলো নোংরা হয়ে যায়নি? আরাফ ভাইয়া আমায় এমন ঘৃণা করে? নিজের অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়ছে। এখন পানিটা মুছে নিজেকে স্বাভাবিক করে খান বাড়িতে প্রবেশ করলো। ফিরতেই একই প্রশ্ন করে সালেহা। কোথায় গিয়েছিলি আরা বাবা? তনুকে ফুচকা খাওয়াতে। সালেহার এবার প্রচন্ড রাগ হলো। তাহলে কি তনু আর আরবের সম্পর্কের টানাপোড়েন শেষ হয়ে ওরা আবার নতুন করে সব সাজিয়ে নিচ্ছে? তবে তো তার ছেলে কথা দিয়েছিল যে অন্য মেয়েকে বিয়ে করবে, তাহলে কি সবটাই মিথ্যে ছিল? আমার ছেলেটা এই অসভ্য আশ্রিতাকে নিয়ে এই বাড়িতে সংসার করবে, এটা কখনোই হতে পারে না। আমি বেঁচে থাকতে তো কখনোই মেনে নেব না। তনিমা এই বাড়ির বউ হয়ে থাকতে না পারে, যতটা তাড়াতাড়ি সম্ভব ওকে তাড়াতে হবে। সালেহার চোখে রাগ খুব স্পষ্ট। ধরা দিচ্ছে আমেরিকা ফেরত ছেলে কিনা এই এতিম আশ্রিতাকে নিয়ে সংসার শুরু করবে। ভাবতেই রাগ যেন প্রখর আকার ধারণ করলো। আজই কথা বলতে হবে। আরব বাবার সাথে এমন বিয়ে কেন দিলে? যে তনুর চালচলন মোটেও ভালো নয়, সেভাবেই আমার ছেলেকে ফাঁসিয়েছে। দরকার হলে আমার বোনের মেয়ের সাথে বিয়ে দেব। আরবকে ও সুন্দরী, স্মার্ট আর এ যুগের সাথে মানানসই। আমার ছেলের মতিগতি বেশ জটিল হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে তনিমা পাকাপোক্তভাবে বউ হয়ে রয়ে যাবে। এটা আমি মোটেও মেনে নিতে দেব না। সালেহা বিড়বিড় করে কথাগুলো বলল বেশ কঠিন স্বরে। সালেহা আহাদ খানের রুমে গেল। আহাদ খান তখন খবরের কাগজ পড়ছে। সালেহা আহাদ খানের কাছেই বসলো। কিছু বলবে সাহেলা? সালেহা বেগম আহাদ খানের হাতে হাত রাখলো। আহাদ, শোনো, আরিশ আর আরফকে আমি মানুষ করেছি। তুমি আরফকে দূরে পাঠিয়েছিলে যাতে ও মানুষের মতন মানুষ হয়ে যোগ্য হয়ে বাংলাদেশের মাটিতে পা রাখতে পারে। আমার ছেলে আমেরিকাতে স্কলারশিপ পেয়ে পরিপূর্ণ যোগ্য ছেলে হয়ে বেড়ে উঠেছে, তা তোমার অজানা নয় বোধহয়। আহাদ খান নরম কণ্ঠেই বলল, এগুলো বলছো কেন? এগুলো আমার জানা নাই। একটা স্কলারশিপ পাওয়া ছেলেকে আমি যার তার হাতে তুলে দিতে পারি না আহাদ। অযোগ্য পাত্রীর সঙ্গে তো নয়ই। আমার ছেলে বড় হয়েছে, ভুল করে ফেলেছে, তাই বলে ভুল কি সারা জীবন বয়ে বেড়াতে হবে নাকি? আহাদ খান সালেহার হাতটা সরিয়ে ফেলে এবার গম্ভীর কণ্ঠেই বলল, কি বলতে চাচ্ছ তুমি? কি তুমি সাহেলা? অযোগ্য কে? তনিমাকে অযোগ্য বলতে পারো না? ভুলে যাচ্ছ ও টপ স্টুডেন্ট, নিজের ছেলে থেকে কোন অংশে কম নয় তনু। আর ভুল ওরা দুজনেই করছে, তাই শাস্তি হিসেবে বিয়ে করানোর সিদ্ধান্ত আমি সঠিক নিয়েছি। এটা তোমরা বোধগম্য নয়। আমার ছেলে বড় ভুল করে ফেলেছে, তাই বলে ওকে সেই ভুল সারা জীবন বয়ে বেড়াতে হবে নাকি? আমার ছেলে ভুল বয়ে বেড়াতে পারবে না। ওই অযোগ্য মেয়ের সাথে সংসার করতে পারবে না আমার ছেলে। আহাদ খান এমন কথা শুনে এবার বেশ অনেকটা বিচলিত হলো। রাগান্বিত হয়ে বলল, সংসার করবে না মানে কি? এত বড় সাহস কে দিয়েছে ওকে? আমি এই বিয়ে মানি না, তা তুমি ভালো করেই জানো। এভাবে বেশ খানিক সময় কথোপকথন চলতে থাকে। এক পর্যায়ে রাগান্বিত হয়ে আহাদ খান সালেহার গালে থাপ্পড় মারে। কারণ তনিমা তনুকে সে চরিত্রহীনা অপবাদ দিচ্ছিল বারবার। আহাদ খান ভালো করেই জানে তনিমা তনু এমন মেয়ে নয়, আর তার সামনে এমন অপমানজনক কথা সইবার মতো ধৈর্য আহাদ খানের নেই।
খানবাড়ির পরিবেশ আজ যেন গম্ভীর মেঘাচ্ছন্ন। কারণ বোধহয় নীরবতা ও নিরবিচ্ছিন্ন হয়তো কোনো ভয়াবহ রূপ দেখা দেবে। সময়ের বেড়াজালে সবকিছু যেন খোলাটে, স্পষ্ট নয় কোনো কিছু। সালেহা আর আহাদ খানের রুম থেকে জোরে জোরে কথা বলার শব্দ ভেসে আসে। শব্দ এতটাই জোরালো যে দুজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি ঝামেলা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে ভালো করে। সালেহা বেগম আর আহাদের কথোপকথনের মাঝে আহাদ খানের মেজাজটা বিগড়ে যাওয়ার ফলে সালেহাকে থাপ্পড়টা মেরেছে আহাদ খান। নিজের স্ত্রীকে এইভাবে মারতে হবে সে হয়তো কল্পনাও করেনি। তবে সালেহার তর্ক বেশ জটিল আর বারবার তনুর চরিত্রের উপর কথা সহ্য করার মতো ছিল না আহাদ খানের। কারণ ছোট থেকেই তনুকে পিতৃ সমতুল্য করে বড় করে তুলেছে আহাদ খান। ছোট্ট তনুকে সে বড় করেছে, সে জানে যে তনু কেমন আর তনুর চালচলন কেমন। এমন অহেতুক কথা আহাদ খান পছন্দ হয়নি, তাই হয়তো প্রথমবারের মতো নিজের স্ত্রীর গায়ে হাত তুলতে বাধ্য হলেন আহাদ খান। তবে আহাদ খান কি করতেন? তার সামনে তার ভাইয়ের মেয়ের এমন অপবাদ মেনে নেওয়ার মতো নয়। থাপ্পড়ের প্রভাবে সালেহার মুখে যেন লাল আভা স্পষ্ট ধরা দিচ্ছে। জ্বরটা মনে হয় জোরে গিয়ে লেগেছে, তাই স্পষ্ট হয়ে আছে দাগটা। আমায় আমায় মারলেন আপনি, সেটাও তনুর জন্য? আমার ছেলেকেও সেই দিন হাত তুলেছিলেন, সেটাও ওই এতিম বাচ্চা তনুর জন্য। মুখে মুখে তর্ক না করে মেয়েটার কোনো বৌমা বলে মেনে নিতে পারো না তুমি? কারো চরিত্রের ওপর এমন বদনাম হয়তো দেওয়া উচিত নয় তোমার, সাহেলা। এমন ব্যবহার যেন সালেহার কষ্ট সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। গায়ে হাত তুলো প্রথমবার এই মেয়েটার জন্য, এই এতিম আশ্রিতা মেয়েটার জন্য। এবার রাগান্বিত হয়ে সালেহা বলল, হ্যাঁ, আমি ওই মেয়েকে মানি না, আমার বউ মা হিসেবে আর ভবিষ্যতে মানবও না। তুমি তোমার ছেলের জীবনটা নষ্ট করলে করলে এলোমেলো করে দিলে আরবের জীবন। এর জন্য একমাত্র দায়ী কে জানো? একমাত্র দায়ী তুমি, আরবের বাবা, তুমি। রাগে কান্না করতে করতে রুম ত্যাগ করলো। দিন পেরিয়ে রাত হয়েছে, তারপরও সালেহা কিছু খায়নি। এমন কথা কানে পড়তেই যেন মনটা খারাপ হলো আরবের। একটু খাবার এনে মায়ের পাশে বসলো। কি হয়েছে মা? তুমি খাওনি যে? তোকে জানতে হবে না। আরব ঠিকই বুঝতে পারছে মায়ের মন খারাপ, মুখটা মলিন, কিছু খায়নি তা দেখেই বোঝা যাচ্ছে। চলে যা তুই এখান থেকে এখন। আরাও, আম্মু কি বলছো? আমি খাবো না, যা এখন। আরব এবার ভালো করে বুঝতে পারলো বাবার সাথে কিছু একটা হয়েছে। মায়ের মুখে একটা লাল টকটকে আভা দেখে বুঝতে পারলো যে মাকে বাবা মেরেছে। এটা ভেবেই আরাফের রাগ কিছুটা বেড়ে গেল। কেন বাবা মাকে মারলো, তার কারণ তার বাবার থেকে জানতেই হবে আজ। আরাফ দেরি না করে বাবার রুমে প্রবেশ করলো। আজ বাবারও মন খারাপ। কখনো তো মায়ের গায়ে হাত তুলতে দেখেনি আরাফ। তবে কেন বাবা মাকে মারলো তার কারণ জানা বোধহয় খুব জরুরি ছিল। তুমি মারলে কেন আম্মুকে আব্বু? বলো। তখন আহাদ খান চুপ রইল কিছু সময়। মারলে কেন আব্বু? বলো। তোমার সাহস কি করে হলো আম্মুর গায়ে এমন হাত তোলার? আহাদ খান তখনও বেশ নিস্তব্ধ হয়ে রইল, বোধহয় অনুশোচনা অথবা অনুশোচনা নয়। তুমি আমার আম্মুর গায়ে হাত তোলো কিভাবে? সালেহা তখনও স্তব্ধ ছিল। ছেলের চিল্লাতে দেখে আহাদ খানের রুমে আসলো। স্বামীর সাথে যাবতীয় ঝামেলা ঝগড়া কোনোদিনও হয়নি। যা কিছু হয়েছে দু ছেলের আড়ালে হয়েছে হয়তো। অথচ আজ এমন নীরবতা দুজনের মাঝে কেন? ছেলের আড়ালে কি তবে তাকে চড় মারা হলো তার আম্মুকে? আরবের বেশ লজ্জা হলো যেন কথাটা ভাবতেই। এই বয়সে স্বামীর হাতে জ্বর খেয়েছে তার আম্মু। এবার যেন একজন বাবা হয়ে ছেলেকে কি উত্তর দেবে তারই অপেক্ষায় ছিল আরব। অতঃপর তার অপেক্ষার অবসান ঘটিয়ে আরবের বাবা গম্ভীরত্ব ভেঙেই বলে উঠলেন, তুমি আমাদের মাঝে ঢুকবে না আরাব। তোমার আম্মু আর আমার মাঝে কথা হচ্ছে, বিষয়টা আমাদের মাঝে সীমাবদ্ধ থাক। তার মধ্যে তুমি এসো না, বুঝছো? তুমি এই বিষয়ে তোমার নাক না গলানো বরং ভালো হবে বলে আমি মনে করি। আরবের রাগে নাক লাল হয়ে এলো, বোধহয় কিছুটা রাগান্বিত হয়ে চোখ শক্ত করে নিল। একবার নিজের মায়ের দিকে চাইলো, আর একবার বাবার দিকে।
এই এতগুলো বছরের সংসারে এই প্রথম বোধহয় আরাফ তার আম্মুকে এতটা লজ্জিত দেখাচ্ছে, এতটা ভঙ্গুরভাবে চোখটা স্পষ্ট দেখল। চোখ জোড়া লাল টকটকে হয়ে গেছে তার মায়ের, সকাল থেকে কিচ্ছু খায়নি, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। আর মাকে দেখে বেশ আন্দাজ করেছিল যে মায়ের সাথে বাবার ঝগড়া চলছে, কোনো একটা বিষয়ে হয়তো মনোমালিন্য চলছে, অথচ তাই বলে তার মায়ের গায়ে হাত উঠাবে বাবা? আরবের মানতে বেশ কষ্ট হচ্ছে, পারলো কি করে মাকে মারতে? কেন আম্মুর গায়ে হাত তুলবে আব্বু? কারণটা আমার জানা দরকার। আরাব, রুমে যাও। ঝামেলাটা আমাদেরই মিটাতে দাও। তুমি রুমে যাও। আরব ফের বলতে লাগলো। বলো আমায় কি হয়েছে? এবার আরবের মা ফের রেগে বলে উঠলেন। রুবে যাও আরব, আমি তোমার সাথে পরে কথা বলবো। আহাদ খান ছেলেকে বলল। রুমে যাও আরাব। আমার আর তোমার আম্মুর মাঝে কথা বলো না তুমি। আরব তবুও বলল। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।